পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট ১-এর চুল্লিতে ইউরেনিয়াম লোডিং শুরু হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আজিমপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু হয়েছে, এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি বড় সম্ভাবনার খবর। আপনার কাছে একটু জানতে চাই যে এর খরচ কি পরিমাণ হবে এবং খরচ অনুযায়ী উৎপাদনের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, এতে করে বাংলাদেশ আসলে কতটা লাভবান হবে? হ্যাঁ, না আসলে এই পুরো প্রকল্পে যে বিপুল পরিমাণে খরচ হচ্ছে সেটা তো আমরা জানি যে, এবং এখানে রাশিয়ার থেকে যে ঋণ সেটা প্রায় ৯১,০০০ কোটি টাকা, এবং এর পাশাপাশি আরো বেশি আমাদের খরচও রয়েছে এর মধ্যে। তবে এই যত ডিলে হবে আসলে এই এই জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হতে, তত কিন্তু আমাদের আসলে এই খরচ বাড়তে থাকবে, এটা আমরা জানি। এর মাঝখানে আবার পেমেন্ট নিয়েও কিছু জটিলতা ছিল, তো সব মিলিয়ে যখন আমরা পরিশোধ করব তখন কিন্তু আলটিমেটলি সেটার মানে মোট কতটুকু খরচ হচ্ছে সেটা জানা যাবে। এটা ১.৫ লক্ষ কোটি টাকাও হতে পারে। আবার এর মধ্যে যদি আমরা কিছু কনসেশন পাই তো সেটাও হয়তো যোগ হতে পারে। কিন্তু আমাদের এখানে শুধুমাত্র বিদ্যুতের যে পার ইউনিট কস্ট সেটা ধরলে হবে না, এখানে যে বিপুল পরিমাণে যে আমাদের সায়েন্টিফিক কমিউনিটি তৈরি হয়েছে, হাজার হাজার বিজ্ঞানী এখানে কাজ করছে, এবং এখানে কিন্তু অন্যান্য নানান রকমের কিন্তু একটা প্রভাব আছে এটা। কিন্তু যখন বিদ্যুৎটা উৎপাদন শুরু হবে এরপর থেকে ৬০ বছর আমরা কিন্তু এখান থেকে বিদ্যুৎ পাবো নিরবিচ্ছিন্ন হবে। তখন কিন্তু আবার নতুন করে খরচ যোগ হবে না সেরকম ভাবে। তো সুতরাং একবারে বিনিয়োগ এবং এই ৬০ বছর ধরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের যে বিষয়, যে সুবিধাগুলো, তো সব মিলে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে যত রকমের যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তার মধ্যে লেভেলাইজড কস্ট যেটি পার ইউনিট কস্ট, সেটা হলো এই পারমাণবিক বিদ্যুতের সবচেয়ে কম। সুতরাং সেইভাবে আমাদেরকে জিনিসটাকে দেখতে হবে। সেক্ষেত্রে কি দাম সহনীয় পর্যায়ে থাকবে, আপনার কি মনে হয়? না, দামটা অবশ্যই তার কারণ যখন আবার অ্যাভারেজ হবে, এই যে পুরো বিদ্যুৎটা যখন চলে আসবে জাতীয় গ্রিডে, মানে ২,৪০০ মেগাওয়াট যখন আমরা পুরোপুরি পাবো, তখন যখন অ্যাভারেজটা হবে তখন কিন্তু সেটা আমাদের জন্য সহনীয় হবে। তো আপাতত আমাদের যে ৩০০ মেগাওয়াট যুক্ত হবে হয়তো অগাস্ট মাসে, এরপর থেকে আস্তে আস্তে আমরা যখন পুরোটা ১২০০ মেগাওয়াট পাবো তখন একটা জায়গাতে যাবো, কিন্তু পূর্ণাঙ্গ ভাবে যখন আমরা সম্পূর্ণ বিদ্যুৎ পাবো তখন কিন্তু এটার যে ইউনিট কস্ট সেটা মোটামুটি ভাবে একটা যৌক্তিক পর্যায়ে থাকবে। তবে আমার মনে হয় কি যে এর মধ্যে আরো কিছু যদি আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, অন্য যে কেন্দ্র থেকে এস্টাবলিশ করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের যে এই বিদ্যুতের দাম নিয়ে এখন যে নানা রকমের টেনশন তৈরি হচ্ছে, যেহেতু জ্বালানি সংকট, তো সেটা আমরা আস্তে আস্তে একটা সহনীয় পর্যায়ে নিয়ে যেতে পারবো। সেক্ষেত্রে আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়া আর কোন ভিন্ন উপায়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো যায় বলে আপনার পরামর্শ কি? এখানে যে আলট্রা সুপার ক্রিটিক্যাল যে টেকনোলজি, তো যেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মৈত্রী পাওয়ার প্ল্যান্ট সেখান থেকে হচ্ছে, তো সেখানকার পূর্ণ সক্ষমতা ব্যবহার করতে হবে। এছাড়া পায়রা রয়েছে, এবং অন্যান্য জায়গাতে যদি আমরা সবচেয়ে ভালো যে অত্যাধুনিক যে সমস্ত প্রযুক্তি আছে সেটা ব্যবহার করে যদি আমরা দেশীয় যে কয়লা সেটা ব্যবহার করতে পারি, এখানে যদিও কয়লার একটা পরিবেশগত ঝুঁকি আছে, কিন্তু তারপরেও এখন যে জ্বালানি সংকট আমাদের তৈরি হচ্ছে, আমার মনে হয় যে দীর্ঘমেয়াদে হয়তো এই ঝুঁকিগুলো থেকে যাবে। তো সুতরাং আমরা দেশীয় কয়লা যদি ব্যবহার করে এবং সেটা যতটা সম্ভব ঝুঁকিমুক্ত ভাবে যদি আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, তাহলে সেক্ষেত্রে দেশের ভিতরের যে সম্পদ সেটা ব্যবহার হবে। এর পাশাপাশি আমি মনে করি যে ট্রান্স বাউন্ডারি যে কোঅপারেশন গুলো সেগুলো চালাতে হবে। সবচেয়ে যেটা ভালো উপায় সেটা হলো যে নবায়নযোগ্য যে জ্বালানিগুলো আছে, বিশেষ করে যে সোলার, তারপরে উইন্ড আছে, এগুলাকে আমাদের একটু এক্সপ্লোর করতে হবে। তো সেই জায়গায় যদি আমরা করতে পারি তাহলে সেই ক্ষেত্রে ভবিষ্যতে আমাদের যে জ্বালানি সেটা আমাদের কিন্তু ক্লাইমেট যে সমস্ত রিস্ক গুলো আছে, তো সেগুলো মিনিমাইজ করতে হবে। তবে সবচেয়ে ভালো হচ্ছে যে আমাদের এই যে ক্লিনেস্ট যেটা হচ্ছে আমাদের এই যে পারমাণবিক জ্বালানি, তো সেটা যত রকমের উপায় আছে, যত রকমের বিদ্যুৎ আছে, সেগুলোর মধ্যে সবচেয়ে কিন্তু এটা ক্লিন এটাকে বলে। এবং এরপর পরই হচ্ছে আমাদের যে নবায়নযোগ্য জ্বালানি, তো সেই এই দুটোর যদি আমাদের কম্বিনেশন হয় তাহলে ভবিষ্যতের জ্বালানি হিসেবে কিন্তু আমরা একটা এনার্জি ট্রানজিশনে যেতে পারি। জি, ডক্টর মাহফুজ কবির, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।